মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে আজকে বিজেপি খারাপ হয়ে গেল? মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে হঠাৎ আজকে বিজেপি দাঙ্গাবাজ হয়ে গেল? আরে বিজেপি জন্মের আগে যে দাঙ্গা, জন্মের পরবর্তী সময় থেকে দুটো সবচাইতে বড় দাঙ্গা করেছে, একটা বাবরি মসজিদের সময় আর একটা গুজরাট দাঙ্গার সময়। আপনি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের জন্মের আগে 1992 সাল আপনি জানতেন বাবরি মসজিদ কারা ভেঙেছে? তারপরে 1998 সালে 1999 সালে আপনি মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীর সাথে জোট করে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। আপনি মমতা ব্যানার্জি গোটা দেশ জুড়ে যখন নিন্দার ঝড় বয়ে যাচ্ছে গুজরাটের দাঙ্গাকে কেন্দ্র করে, যখন গোটা দেশের একের পর এক মুখ্যমন্ত্রী ধিক্কার জানাচ্ছে বিজেপিকে, জ্যোতি বসু প্রকাশ্য দিবালোকে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করছেন বিজেপি একটি অসভ্য বর্বরের দল, আপনি মমতা ব্যানার্জি সেদিনও অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে হঠাৎ করে আপনার মনে হলো বিজেপি সাম্প্রদায়িক? আজকের দিনে দাঁড়িয়ে হঠাৎ করে আপনার মনে পড়লো বিজেপি দাঙ্গাবাজ? কিসের জন্য মনে পড়ছে, কেন মনে পড়ছে? তার কারণ আপনি জানেন, বাংলার বুকে যদি একবার সাম্প্রদায়িকতার তাস আপনি খেলতে পারেন, পশ্চিমবাংলার বুকে একবার যদি মেরুকরণের রাজনীতি আপনি আবার করতে পারেন, পশ্চিমবাংলার বুকে একবার যদি হিন্দু ভোট মুসলিম ভোট ভাগ করবার নামে, রাম আর আল্লাহর নামে যদি আরেকবার ভোট ভাগ বাটোয়ারা করে দেওয়া যায়, তাহলে আপনি মমতা ব্যানার্জি জানেন আপনার যত অপকর্ম, আপনার ভাইপোর যত কুকর্ম, আপনার আশপাশের যেগুলো বসে থাকে তাদের যত অপদার্থতা, চুরি, দুর্নীতি, রাহাজানি, এ সব কিছু চাপা পড়ে যাবে। ভোটের আগে আসবে মোদিজি, এসে বলবেন মিত্র, হিন্দু ধর্মকে যদি বাঁচাতে হয় তাহলে আপনি এসে বিজেপিকে ভোট দিন। আর অন্যদিকে মমতা ব্যানার্জি মাথায় টুক করে সাদা হিজাবটা টেনে নিয়ে গিয়ে সংখ্যালঘু ভাই বোনেদের কাছে বলবে বিজেপির উগ্র সাম্প্রদায়িকতা থেকে বাঁচবার জন্য আমি মমতা ব্যানার্জি, আপনি আমাকে ভোট দিন। ভোটের আগে বাবুল সুপ্রিয় দাঙ্গার হুমকি দেবে, আর ভোটের পরে মমতা ব্যানার্জি সকালবেলায় বাবুল দিয়ে দাঁত মাজতে ওই বাবুল সুপ্রিয় বিজেপি থেকে তৃণমূলে চলে আসবে। এই রাজনীতি বাংলার বুকে বামপন্থীরা আর করতে দেবে না। এই বাংলার বুকে রাজনীতি হবে ঘামের রাজনীতি, এই বাংলার বুকে রাজনীতি হবে শ্রমের রাজনীতি, এই বাংলার বুকে রাজনীতি হবে বেকার যুবকের চোখের জল মুছিয়ে দেওয়ার রাজনীতি। আর এই রাজনীতির চ্যাম্পিয়ন হব আমরা, তার কারণ মানুষের কষ্ট আর সেই কষ্ট নিবারণের যে লড়াই, তাতে বামপন্থী ছাড়া অন্য আর কাউকে বাজারে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি করতে চাইছে বিজেপি গোটা দেশ জুড়ে বুঝতে পারছেন না? কি করতে চাইছে তৃণমূল গোটা রাজ্য জুড়ে আমরা বুঝতে পারছি না। আজ থেকে কয়েকদিন আগে গুজরাটের আহমেদাবাদে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কোন স্টেডিয়ামে? কোন স্টেডিয়ামে হয়েছে? কি ঈশ্বর কি? ও, এমনি তো স্টেডিয়ামের নামটা মৃত মানুষের নামে হয়, যারা ইহলোক থেকে পরলোকে গেছেন। জীবিত মানুষের নামে একটা স্টেডিয়াম বানিয়ে দিয়েছে, সেখানেই গিয়ে বসে আছে, ভারত হাঁটছে, হাততালি দিচ্ছে, আর এরকম হি করে হাত নাড়াচ্ছে আর দাঁত বের করছে। আমরা প্রশ্ন করলে বলবে তুমি দেশদ্রোহী। হারছে, দেশ হারছে চোখের সামনে। মোহাম্মদ শামির বল একের পর এক 6 মেরে বাউন্ডারির বাইরে বের করে দিচ্ছে, যার বল 6 মেরে বাউন্ডারির বাইরে বের করে দিচ্ছে। আমরা যারা ক্রিকেট প্রেমীরা, আমরা তখন চোখের জল আটকে বসে আছি। মোটা ভাই আর পাশে মোদিজি হাত নাড়ছে। কার উদ্দেশ্যে হাত নাড়ছে? দুদিন আগে দেখলাম আকাশে ফাইটার জেটে উঠেছে, মাঝ আকাশে উঠেও হাত নাড়ছে। কাকে উদ্দেশ্য করে হাত নাড়ে? এই ঢেকি সড়কে কিও ধান ভাঙে, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী আকাশে উঠেও হাত নাড়ে। একই ব্যাপার, আলাদা ব্যাপার নয়। কার উদ্দেশ্যে হাত নাড়ছে? যে কথা আপনাদেরকে বলছিলাম, বিজেপি কোন দিকে আমাদের দেশকে নিয়ে যেতে চাইছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতবর্ষের বিশ্বকাপ, ভারতবর্ষের বুকে যে ক্রিকেট বিশ্বকাপ হলো, সেই ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হচ্ছে। 1,20,000 মানুষ বসে রয়েছে। সেই ম্যাচে যখন সূর্য অস্ত যাচ্ছে, সেই সময় 1,20,000 মানুষের সামনে যে ডিজেরা যারা থাকেন, মানে ওই নাচ গান করবার জন্য যে ডিজেরা থাকে, ডিস্ক জকি, তিনি হনুমান চালিসা পাঠ করছেন।
আর গোটা স্টেডিয়াম জুড়ে লাখখানেক মানুষের মাঝে হনুমান চালিসা পাঠ করা হচ্ছে। কেন? কিসের জন্য? কোন কারণে? ব্যাটের বদলে গদা নিয়ে নামবে, বলের বদলে গদা ছুড়বে, করবেটা কি? হনুমান চালিসার সাথে ক্রিকেটের কি সম্পর্ক? হনুমান চালিসার সাথে ক্রীড়ার কি সম্পর্ক? খেলার কি সম্পর্ক? গোটা দেশকে বিজেপি কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে একবারের জন্য ভাবুন। আমাদের দেশের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হলো, তার আগে 2011 সাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হলো, আমরা বিশ্বকাপ জিতলাম। তার আগে 2007 সাল সাউথ আফ্রিকায় T20 ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হলো, আমরা জিতলাম। এই তিনটে বিশ্বকাপের যদি কথা আপনার একবারের জন্য মনে থাকে, 2007 সালের বিশ্বকাপে একদিকে যেমন মহেন্দ্র সিং ধোনি 6 বলে 6টা 6 মেরে ভারতবর্ষকে ম্যাচ জিতিয়েছিলেন, T20 বিশ্বকাপ পাইয়ে দিয়েছিলেন, তার সাথেও যে বোলার বল করে বলে বলে উইকেট নিয়েছিলেন তার নাম ছিল ইরফান পাঠান। 2011 সাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, মহেন্দ্র সিং ধোনি লসিত মালিঙ্গাকে বলে 6 মেরে যখন ভারতবর্ষকে বিশ্বকাপ পাইয়ে দিচ্ছেন, সেই বিশ্বকাপেও ভারতবর্ষের হয়ে অসাধারণ বোলিং করেছিলেন আমাদের দলের হয়ে যিনি, তার নাম ছিল জাহির খান। এবারের বিশ্বকাপেও ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ যখন হচ্ছে, যখন আমরা আবার দেখছিলাম যে নিউজিল্যান্ডের কাছে আমাদের দেশ হয়তো আবার হেরে যাচ্ছে, যে বোলার চোখে চোখ রেখে লড়াই করে 7টা উইকেট নিয়েছিল তার নাম মোহাম্মদ সামি। নরেন্দ্র মোদী, অমিত শাহর বিজেপি সরকার মোহাম্মদ সামি হোক, ইরফান পাঠান হোক, জাহির খান হোক, এদেরকে অস্বীকার করতে চায়, এদের কৃতিত্বকে অস্বীকার করতে চায়, এদের আত্মত্যাগকে অস্বীকার করতে চায়। এক দেশ, এক আইন, এক ধর্ম, এক ভোট, একই ট্যাক্স, তাই তো চলছে গোটা দেশ জুড়ে। এক ধর্ম, এক বর্ণ, একবারই ট্যাক্স নেবে, একবারই ভোট হবে, সব এক, ওয়াননেস। আমি এ কথার মধ্যে বিস্তারিত যাব না, হিন্দা এখানে রয়েছে। ওয়াননেস, এক। ভারতবর্ষের সংবিধান বলছে 5টা আঙুল, 5টা আঙুল 5টার মতো, কেউ একটু ছোট, কেউ একটু বড়, কেউ একটু মাঝারি, সব মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত। সংবিধানের কথায় যাকে বলা হয় ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। কিন্তু মোদী অমিত শাহ সরকার বৈচিত্র্যের মধ্যে ঐক্য মানবে না, হিন্দুত্বকে ঘাড়ে চাপিয়ে দেবে।